আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পর্বে তোমাদের বইয়ের সপ্তম অধ্যায়ের যে নমুনা প্রশ্নসমূহ আছে আমরা সেই নমুনা প্রশ্নসমূহ নিয়ে এবার কথা বলবো। তো তাহলে চলো আমরা আমাদের নমুনা প্রশ্নের একটা সৃজনশীল নমুনা প্রশ্ন উত্তর এর প্রথম যে সৃজনশীল প্রশ্নটি আছে আমরা সেই সৃজনশীল প্রশ্নটি এবার সমাধান করতে যাচ্ছি। কি বলতেছে এখানে দেখো যে অন্তু সবসময় মাংস, তৈলাক্ত খাবার এবং চকলেট খেতে পছন্দ করে। তো একদিন সে বিরিয়ানি খাবার পরে অন্তুর বদ হজম হয় এবং সে অসুস্থ বোধ করে। তার মা তাকে অ্যান্টাসিড জাতীয় ঔষধ খাওয়ালে সে সুস্থ হয়ে ওঠে। তো ব্যাপারটা তো বুঝতেছো যে অন্তু সবসময় চকলেট, তারপরে হচ্ছে যে তৈলাক্ত যে খাবারগুলো আছে মাছ মাংস এগুলো সে পছন্দ করে। ইভেন সে বিরিয়ানি খেয়ে একদিন অসুস্থ হয়ে পড়লে তার মা তাকে অ্যান্টাসিড জাতীয় ঔষধ খাওয়ালে সে সুস্থ হয়ে ওঠে। অন্তুর ক্ষেত্রে এই ধরনের ঘটনা প্রায়ই হয়ে থাকে। অন্যদিকে তার বোন শৈলী সয়া দুধ, সয়া মাখন, ফলমূল খেতে পছন্দ করে এবং সে খাবারজনিত কারণে অন্তুর মতো এতটা অসুস্থ হয় না। দ্যাট মিনস তার বোন মোটামুটিভাবে সুস্থই থাকে, কিন্তু অন্তু প্রায় অসুস্থ হয়ে পড়ে। আমাদের এই উদ্দীপকের মূল কাঠামোটা হচ্ছে এটা, খাবারজনিত সমস্যা। আচ্ছা, এবারে যাচ্ছি প্রশ্নে। দেখো আমাদের ফার্স্ট কোশ্চেন কি বলতেছে যে প্রথম প্রশ্ন, হিস্টামিন কি, হিস্টামিন কি বা হিস্টামিন কাকে বলে এইটা। তো দেখো আমরা এখান থেকে বলতে পারি যে হিস্টামিন হলো বোলতা ও বিচ্ছুর হুলে থাকা ক্ষারকীয় পদার্থ। হিস্টামিন হচ্ছে বোলতা এবং ইসের যে হুল থাকে সেই হুলে থাকা ক্ষারকীয় পদার্থকে আমরা কি বলতে পারি, হিস্টামিন বলতে পারি। ব্যাস, আমাদের এক কথায় এক লাইনে আমাদের প্রথম প্রশ্নের অ্যান্সারটা কমপ্লিট হয়ে গেল। আমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন কি দেখো, আমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কিভাবে মাটির অ্যাসিডিটি দূর করা যায় ব্যাখ্যা করো। মাটিতে যদি অ্যাসিডের পরিমাণটা বেড়ে যায় কোনো কারণে, তাহলে আমরা সেই বেড়ে যাওয়া অ্যাসিডের পরিমাণটাকে কিভাবে দূর করতে পারি, মাটিটাকে কিভাবে সেই আগের অবস্থায় বা আগের জায়গায় ফিরিয়ে আনতে পারি, এই সম্পর্কে আমাদের সেকেন্ড প্রশ্ন। তো সেকেন্ড প্রশ্নে আমরা যাব। দেখো সেকেন্ড প্রশ্নে আমাদের জন্য কি বলতেছে যে মাটির অম্লত্ব বেড়ে গেলে মাটিতে কি করতে হবে, ক্ষারকীয় বস্তু সেখানে অ্যাড করতে হবে। তো আমরা সেই ক্ষারকীয় বস্তু অ্যাড করে আমরা সেই মাটির অম্লত্ব সহজে দূর করতে পারি। এখন সেই ক্ষারকীয় বস্তুটা আসলে কি, আমরা কোন জিনিস অ্যাড করে সেই মাটির সেই অম্লত্বকে প্রশমিত করতে পারি, এটা দেখো। আচ্ছা, তো এটাই বলতেছে যে মাটিতে অ্যাসিডিটি বাড়লে মাটির উর্বরতা নষ্ট হয়ে যায়। মাটির সমস্ত উপাদান যদি পারফেক্ট থাকে তখন সেই মাটিকে আমরা ভালো মাটি বলি বা উর্বর মাটি বলি, এবং সেখানে কিন্তু ফসল ফলাদি অনেক ভালো হবে। তো এটাই বলতেছে যে মাটিতে অ্যাসিডিটি বাড়লে মাটির উর্বরতা নষ্ট হয়। তখন কিছু ক্ষারকীয় পদার্থ যেরকম চুন বা মিল্ক অফ লাইম, দ্যাট মিনস ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তো আমরা এই জায়গাটাকে এভাবে বলতে পারি। তো দেখো এটাকে আমরা এভাবে বলতে পারি, এই যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড CaOH2 ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং চুনা পাথর ক্যালসিয়াম কার্বনেট ব্যবহার করা হয়, ফলে মাটির অ্যাসিডিটি প্রশমিত হয় এবং উর্বরতা ফিরে আসে। সো সহজ হিসাব তুমি খেয়াল করো, এই যে ক্যালসিয়াম অক্সাইডের কথা বলো, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের কথা বলো, ক্যালসিয়াম কার্বনেটের কথা বলো, সবগুলোর মধ্যেই কিন্তু ক্ষারীয় উপাদান রয়েছে। সবগুলোর উপাদানের মধ্যেই কিন্তু ক্ষারীয় বা ক্ষারকীয় উপাদান রয়েছে, যে উপাদানগুলো সহজেই মাটির অম্লত্বকে দূর করতে পারে। তার মানে মাটিতে যদি অম্লত্ব বেড়ে যায়, এই ক্ষারকীয় উপাদানগুলো সেই মাটির অম্লের সাথে বিক্রিয়া করে লবণ পানি তৈরি করবে, মাটিকে ঠিক আগের জায়গায় বা আগের অবস্থানে ফিরিয়ে নিয়ে আসবে। গেল আমাদের সেকেন্ড প্রশ্ন। এবারে যাচ্ছি আমরা আমাদের তৃতীয় প্রশ্নে। 3 নম্বর প্রশ্নে আমরা যাব। দেখো আমরা কিন্তু এখান থেকে আমাদের প্রথম প্রশ্ন হিস্টামিন কি সলভ করে ফেলছি, কিভাবে মাটির অ্যাসিডিটি দূর করা যায় এটা সমাধান করা হয়েছে। আমরা যাব এবার 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, যে অন্তুর সুস্থ হওয়ার প্রক্রিয়া ব্যাখ্যা করো। এই যে তার মা তাকে অ্যান্টাসিড বদ হজম হয় এবং তার মা তাকে কি অ্যান্টাসিড জাতীয় ঔষধ খাওয়ায়। দেখো এই যে অ্যান্টাসিড জাতীয় ঔষধ খাওয়ালে সে সুস্থ হয়ে ওঠে। এখন এই যে তার মা তাকে অ্যান্টাসিড জাতীয় ঔষধ খাইয়েছে, এই জন্য কিভাবে সে সুস্থ হলো, এইখানের সাথে তার পেটের বদ হজমের বা অ্যাসিডিটির সমস্যা যে দূর হয়েছে, এখানে রসায়নটা কিভাবে সম্পর্কযুক্ত, এটাই আসলে আমরা এখন ব্যাখ্যা করব। আচ্ছা, তো আসো আমরা এই পার্টে যাওয়ার আগে আমরা একটু বলি যে আমাদেরকে কিন্তু দুটো জিনিস একটু মনে রাখতে হবে। ওকে, তো আমরা মূল ফোকাসটা দিব আমাদের অ্যান্সারের বিক্রিয়াতে আমরা মূল ফোকাসটা দিব। তোমাদেরকে আগে আমি একটু দেখাই। আমাদের পাকস্থলীতে থাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা আমাদের খাদ্য হজমের যে পরিপাক ক্রিয়া, এই পরিপাক ক্রিয়ার সাথে এটা জড়িত। এটা পাকস্থলী থেকে অনবরত হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হতে থাকে। এখন এই হাইড্রোক্লোরিক অ্যাসিড যে নিঃসৃত হতে থাকে, তো সেই ক্ষেত্রে কি হয় দেখো, সেক্ষেত্রে যেটা হয় যে
তুমি যদি খাবার দাবার গ্রহণ করো তখন এই অ্যাসিড এবং সেই খাবার দাবারের মধ্যে কিছু বিক্রিয়া হলে অ্যাসিডটা মোটামুটি একটা নর্মালাইজ পজিশনে থাকে। বাট কিছু খাবার আছে যেগুলো অতিরিক্ত মাত্রায় অম্লীয় থাকে বা অতিরিক্ত তেল বহনকারী খাবার, যেহেতু আমরা কিন্তু অলরেডি আগেই বলছে যে অন্তু সবসময় কি করে, চকলেট বা হচ্ছে মাছ মাংস খেতে পছন্দ করে, মানে তেল জাতীয় খাবার খেতে পছন্দ করে। এই তেল জাতীয় খাবার পেটের মধ্যে অ্যাসিডিটি সৃষ্টি করে, অ্যাসিড তৈরি করতে পারে। তাহলে পাকস্থলীতে তো হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হচ্ছে, এর সাথে সাথে আমাদের কি হচ্ছে, তেল জাতীয় খাবার, বিরিয়ানি, তারপর ভাজা যে কোনো কিছু, মাছ মাংস, ঠিক আছে। সো এগুলো তেল জাতীয় খাবার পাকস্থলীর অ্যাসিডিটির পরিমাণটা আরো বাড়িয়ে দেয়, যার কারণে বলা হচ্ছে যে অন্তু যে প্রায় অসুস্থ থাকে। কেন থাকে? কারণ তার 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 নর্মাল ডেইলি লাইফের খাবারের তালিকার মধ্যে কি থাকে, অ্যাসিড জাতীয় যে খাবার, যেগুলো খাবারের মধ্যে অ্যাসিডিটি বাড়িয়ে দিতে পারে, এই টাইপের খাবার তার নর্মাল খাদ্য তালিকায় সে রাখে, বিধায় তার এই সমস্যাটা হয়। এখন তার মানে আমাদের মূল সমস্যা হচ্ছে কাকে নিয়ে? অ্যাসিডকে নিয়ে। হাইড্রোক্লোরিক অ্যাসিড এইটাই হচ্ছে মূল ভূমিকা এখানে পালন করতেছে, যে কিনা তোমার অ্যাসিডিটিটাকে বাড়িয়ে দিচ্ছে, যার কারণে অন্তু প্রায় অসুস্থ হয়ে পড়ছে। এখন অন্তুর মা কি করলো? অন্তুর মা তাকে মানে অ্যান্টাসিড ট্যাবলেট গ্রহণ করালো, অ্যান্টাসিড ট্যাবলেট খাওয়ার পরামর্শ দিল। অ্যান্টাসিড ট্যাবলেটে থাকে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণ। অ্যান্টাসিড ট্যাবলেটে থাকে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণ। তো আমরা এই যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড পাচ্ছি, এই ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে আমরা কি করব? এই অ্যাসিডের সাথে বিক্রিয়া করব। তো দেখো, এটা আসলে আমরা করবো না, পাকস্থলীর মধ্যে হবে। ম্যাগনেসিয়াম এখানে 2+ OH মূলক মাইনাস, অ্যালুমিনিয়াম এখানে 3+ OH মূলক মাইনাস। তাহলে ম্যাগনেসিয়াম আর ক্লোরিন যখন মিলিত হবে উৎপন্ন হবে MgCl2। আর হাইড্রোজেন আর হাইড্রোক্সিড মূলক যখন মিলিত হবে তখন সেখান থেকে উৎপন্ন হবে পানি। তাহলে এখান থেকে অ্যালুমিনিয়াম আর ক্লোরিন মিলে উৎপন্ন হচ্ছে AlCl3, আর হাইড্রোজেন আর হাইড্রোক্সিড মূলক মিলে উৎপন্ন হচ্ছে H2O। ব্যাস, এখান থেকে আমাদের মূল বিক্রিয়াটা হয়ে গেল। অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করতে পারলো। তাহলে এই যে অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে যে লবণ পানি তৈরি হলো, এখান থেকে আমরা বলতে পারি যে না, অন্তুর যে পেটের যে অ্যাসিডিটি, এই অ্যাসিডিটিটা সে সহজেই কি করতে পারলো, রিমুভ করতে পারলো, সে সহজেই নির্মূল করতে পারলো। ব্যাস, আমরা আমাদের গয়ের যে প্রশ্ন আছে সেই প্রশ্নের অ্যান্সার আমরা কমপ্লিট করে ফেললাম। এবারে যাব আমরা আমাদের ঘয়ের প্রশ্নে। দেখো, ঘয়ের প্রশ্নে কি বলতেছে আমাদেরকে। ঘয়ের প্রশ্নে বলতেছে যে খাবারজনিত কারণে অন্তু প্রায় অসুস্থ হলেও তার বোন শৈলীর কোনরূপ সমস্যা হয় না। মানে অন্তু অসুস্থ হয়ে গেল, খাবার জাতীয় সমস্যায় অন্তু অসুস্থ হয়ে গেল, তার বোনের কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। এইটাই আমরা এখন ঘতে ব্যাখ্যা করব। তো এবারে আসো মূল ঘটনায়। দেখো, এখানে বলতেছে কি, দেখো যে পাকস্থলীতে খাদ্য হজম করার জন্য আমাদের পাকস্থলী প্রতিনিয়ত হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত করে, এবং এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের মাত্রা বেড়ে গেলে তখন আমরা পাকস্থলীর ওই অবস্থাকে আমরা অ্যাসিডিটি বলি, যে না, তোমার অ্যাসিডিটি সৃষ্টি হয়েছে। দেন বলতেছে যে আমাদের পাকস্থলীতে যে এই মশলা জাতীয় যে খাবারগুলো আছে, এই পাকস্থলীতে অ্যাসিডিটির সমস্যা বৃদ্ধি করে। আমরা যে তেল বা ভাজা পোড়া জাতীয় যে খাবারগুলো আছে সেগুলো পেটের অ্যাসিডিটিকে বাড়িয়ে তোলে, এটা একটা সমস্যা। তো অন্তুর যে সমস্যাটা প্রায় হতো, যে অন্তু কিন্তু এই খাবারগুলো বেশি পরিমাণে পছন্দ করতো। ভাজা পোড়া জাতীয় খাবার, বিরিয়ানি, মোংলাই, এইসব খাবার জাতীয় সে বেশি পছন্দ করতে, বিধে তার অ্যাসিডিটির সমস্যা প্রায় দেখা দিত। এবারে দেখো, এবারে অন্তুর বোনের বেলায় কি হচ্ছে, সে কিন্তু আবার এই জাতীয় খাবার সে পছন্দ করে না, ঠিক আছে। তো অ্যাসিডিটির কারণে তাই এইসব খাবার ফলে সে অসুস্থ হয়ে থাকে। এবার আসে আমরা অন্তুর মানে বোনের খাবারগুলো নিয়ে আমরা একটা কথা বলি। এই যে এখানে দেখো বলতেছি কি, দেখো, অন্যদিকে তার বোন শৈলী সয়া দুধ, সয়া মাখন, ফলমূল খেতে পছন্দ করে। এই যে সয়া দুধ, সয়া মাখন, ফলমূল, এগুলো হচ্ছে ক্ষার জাতীয় খাবার। তাহলে মূল ডিফারেন্সটা হচ্ছে অন্তুর পছন্দের তালিকার খাবারগুলো হচ্ছে অম্ল জাতীয় খাবার, আর পাকস্থলী থেকেও নিঃসৃত হচ্ছে অম্ল। তাহলে অম্ল প্লাস অম্ল মিলে সেখানে একটা বিশাল একটা অম্লীয় পরিবেশ সৃষ্টি হয় তার পাকস্থলীতে, যেটাকে আমরা অ্যাসিডিটি বলি। তো এই জন্য সে অসুস্থ থাকে। কিন্তু অন্যদিকে অন্তুর বোন শৈলী, সে এই যে সয়া দুধ, সয়া মাখন, ফলমূল খেতে পছন্দ করে, তাই না? তাহলে এগুলো কি করে, এগুলো হচ্ছে ক্ষার ধর্মী প্রভাব সৃষ্টি করতে পারে। এই যে সয়া দুধ, সয়া মাখন, এগুলো ক্ষার ধর্মী প্রভাব সৃষ্টি করতে পারে, ঠিক আছে। এসব খাবার পাকস্থলীর অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণ সাহায্য করে এবং হজম প্রক্রিয়া স্বাভাবিক করে তোলে। তো এবারের ব্যাপারটা আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবা। আমরা জানি অ্যাসিডকে প্রশমিত করতে ক্ষার দরকার, আর ক্ষারকে প্রশমিত করতে অ্যাসিড দরকার। অন্তুর পাকস্থলী থেকে নিঃসৃত হচ্ছে অ্যাসিড, আর সে যেই খাবারগুলো পছন্দ করতেছে সেগুলোও অ্যাসিড। তার মানে যেটা বললাম একটু আগে, যে তার পাকস্থলীতে একটা অম্লীয় একটা ভাব সৃষ্টি হচ্ছে। এই অম্লীয় ভাব কি করে, এই অম্লীয় ভাবটা তার অ্যাসিডিটিকে বাড়িয়ে তোলে। অপরদিকে আমাদের এই যে
তার বংশশৈলী, সে যেই খাবারগুলো গ্রহণ করে বা সে যেই খাবারগুলো পছন্দ করে সেগুলো হচ্ছে ক্ষারধর্মী খাবার, এবং পাকস্থলী থেকে নিশ্চিত হচ্ছে অ্যাসিড। আমাদের সবার পাকস্থলী থেকে কিন্তু অ্যাসিড নিশ্চিত হয়। তাহলে ক্ষারধর্মী খাবারগুলো গিয়ে অ্যাসিডকে প্রশমিত করে, ফলে অ্যাসিডটা কি হয়, সেখান থেকে প্রশমিত হয়ে যেতে পারে। তাই আমরা বলতে পারি যে অন্তুর বোন অবশ্যই সুস্থ থাকবে, সে অসুস্থ হবে না, আর অন্তু অসুস্থ হবে, এটাই স্বাভাবিক ব্যাপার। যে অসুস্থ হলো তার বোন শরীরে কোনো সমস্যা হয় না। সো এই ব্যাখ্যাগুলো আমাদের লিখে দিলে আমাদের ঘয়ের অ্যান্সারটা অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাচ্ছে। ওকে, তো তাইলে এই সৃজনশীলের আমরা ক খ গ ঘ 4টা প্রশ্নের অ্যান্সারই আমরা কমপ্লিট করে ফেললাম, যেটা প্রপারলি অ্যাসিড এবং ক্ষারের যেই বেসিক সেখান থেকে প্রশ্নটা সমাধান করানো হচ্ছে। তো আমি আশা করছি তোমরা এইটুকু অংশ প্রপারলি বুঝতে পেরেছো। তো আজ এ পর্যন্তই, নতুন পর্বে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।